ঘর বদলায়, রং বদলায়, বদলায় শাসকের চেহারা, বিরোধীর মুখ। সেই সব বদলের ছোঁয়ায় বদলে যায় বহু বহু জীবন, বহু ভবিষ্যৎ। কেউ বলেন বদল ভালো, কেউ বা বলেন খারাপ। আমরা কিন্তু আজ সেই বিতর্কে যাব না, বরং আমরা শুনব এক বদলে যাওয়া পরিবারের কথা, বদলে যাওয়া কয়েকজন মানুষের কথা, বদলের হাওয়া যাদের চিরকালের মতো বদলে দিয়ে গেছে। আইনি পরিভাষায় বলা হয় শাসক দল বা শাসনযন্ত্রের দক্ষিণ হস্ত হল প্রশাসন। কিন্তু আমাদের রাজ্যে মজার ব্যাপার, কখনো প্রশাসনকে আমরা দেখি শাসক দলের অনুগত হিসেবে, কখনো তাকে বিরোধিতায় যেতেও দেখা যায়, আবার কখনো প্রশাসন ঠিক পথে চললে শাসক দলের কাছ থেকে পেতে হয় অভিযোগ। আর শাসক দল প্রশাসনের এই দ্বৈরথ নাটিকার মাঝে পড়ে অনেককে অনেক সময় বড্ড বেশি মূল্য দিতে হয়। তেমনই মূল্য দিতে হয়েছিল একজনকে, যাকে নিয়ে আজ আমাদের সফর শুরু করছি। তার নাম তাপস চৌধুরী। আজ 3 বছর হলো তিনি পৃথিবীতে নেই। কি হয়েছিল তার সঙ্গে, আর তারপর কিভাবে এগোলো ঘটনার জল। এই সেই হরিমোহন ঘোষ কলেজ। গার্ডেন রিচের এই কলেজের সামনের এই এলাকাটি এখন খুব শান্তশিষ্ট, অন্যান্য সব দিনের মতো লাগছে বটে, কিন্তু আজ থেকে ঠিক 3 বছর আগে 2013 সালের 12ই ফেব্রুয়ারি এই কলেজই রণক্ষেত্রের আকার ধারণ করেছিল। ঠিক কি ঘটেছিল সেদিন? শান্ত শিষ্ট কলেজের মাঝখানে প্রবেশ করেছি আমরা, কিন্তু আমাদের কল্পনার বাইরে ছিল সেই দিনটা, যেদিন 12ই ফেব্রুয়ারি 2013 ছাত্র নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে এই কলেজই হয়ে উঠেছিল যুদ্ধক্ষেত্র। সেদিন এই নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। নামটা নিশ্চয়ই মনে পড়ছে সকলেরই, তার কারণ সেই দিন এইখানে বুলেটের আঘাতে প্রাণ দিতে হয় তাপসবাবুকে। তার রক্তাক্ত দেহ লুটিয়ে পড়ে কলেজের সামনে এবং সেইখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে তিনি নিহত। সেই মামলার নিষ্পত্তি আজও ঘটেনি। অনেকে অনেক রকম কথা বলেন ঠিকই, কিন্তু সুবিচার এখনও আসেনি তাপস চৌধুরীর পরিবারে। পরিবারের কথা যখন বললাম, তখন পরিবারের সদস্যদের কথাও একবার শুনে নেব। কেটে গেছে 3 বছর। তাপসবাবুর পরিবার কিভাবে মনে রেখেছেন তাকে। বেহালা ঠাকুরপুকুরের মাঝিপাড়া। 2013 সালের 12ই ফেব্রুয়ারি নিজের বাড়িতে, এই পাড়াতে শেষবার এসেছিলেন তাপস চৌধুরী, কিন্তু নিজের পায়ে হেঁটে আর নয়, মানুষের কাঁধে চড়ে শেষ যাত্রায় যাবেন বলে। পাড়া এখন অন্ধকার, রাত নেমেছে, কাল আবার সূর্য উঠবে, সকাল হবে। কিন্তু তাপস চৌধুরীর পরিবারে যে অন্ধকার নেমে এসেছিল সেদিন, সেই অন্ধকার থেকে কি তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন আজও? এই হাত ঘড়িটা পরেই ডিউটিতে বেরিয়েছিলেন সাব ইন্সপেক্টর তাপস চৌধুরী। ঘড়িটা তারপর 1 মাস পর ফেরত পাওয়া গিয়েছিল গার্ডেন রিচ থানার কাছ থেকে। থেমে গিয়েছিল ঘড়ির কাঁটা, আর সেই সঙ্গে থমকে গিয়েছিল চৌধুরী পরিবারের সময়টাও। সময় কি আজও সেই একই জায়গায় থমকে আছে 3 বছর পেরিয়ে যাওয়ার পর? আমরা শুনব তাপস চৌধুরীর সহধর্মিণী শ্রীমতী মিনতি চৌধুরীর কাছ থেকে। মিনতি দি, 3টে বছর পেরিয়ে গেছে, 2016 এসে সেই স্মৃতি কি একটু ফিকে হয়েছে, না আগেকার মতোই তাজা রয়েছে ক্ষতটা এখনো?
না, সব সময়ের জন্যই মনে পড়ে আমার। এই স্মৃতি কোনোদিনই আমি ভুলতে পারবো না। যতদিন বেঁচে থাকবো আমি ভুলতে পারবো না। সে আগের মতনই রয়েছে সব সময়ের জন্য। 3 বছর তো পেরিয়ে গেল ওর মৃত্যুর, ওর হত্যার। সেই সুবিচার কি আপনি আপনার পরিবার এখনো পেয়ে উঠেছেন আদালতের কাছ থেকে? না, এখনো আমি কোনো বিচার পাইনি। বিচার চলছে, সিআইডি এখনো তদন্ত করছে। আমার কাছ থেকে দুবার এসে হলফনামায় সই করে নিয়ে গেল। আর মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যাচ্ছে লয়ার, কিন্তু কার হাতে কেসটা আছে, কোন উকিল লড়ছে, এগুলো আমি কিছুই জানি না। আর যোগাযোগ করলে বলে যে আপনারা প্রসেসিংটা বুঝতে পারবেন না, যখন আপনাকে প্রয়োজন হবে তখন আমরা আপনাকে ডেকে নেব। যার জন্য আমার যাওয়াও হয় না, আর কেসটা কী অবস্থায় আছে তাও জানি না। যে ক্ষতি হয়ে গেছে সেটা অপূরণীয়, সেটা তো ফিরবে না, এটা আমরা মানুষ হিসেবে সবাই জানি। যদিও সেটার সঙ্গে মানিয়ে নেওয়া খুবই সমস্যা, কিন্তু সামনে অনেকগুলো দিন পড়ে আছে। এখন কি স্বপ্ন দেখেন? দেখেন কি আদৌ স্বপ্ন? স্বপ্ন দেখি এখন আমার একটাই চিন্তা আর দায়িত্ব, যখন ও দিয়ে গেছে আমাকে, এখন এই দুটো ছেলে মেয়েকে মানুষ করা। ছেলেটা যাতে ভবিষ্যতে অন্য লাইন নিয়ে পড়াশোনা করে আরও উঁচু ইয়েতে কোনো চাকরি বাকরি পায় সেই চিন্তা। মেয়েটা যাতে আরও উঁচু পোস্টে যে পড়াশোনা করে চেষ্টা করছে, নিজের চেষ্টা, গ্র্যাজুয়েট হয়েছে, আবার এখন WBCS পড়ছে চাকরি মাঝখান থেকেও। আমি চাইছি ও আরও উঁচু পোস্টে উঠুক। ওর বাবা যেমন প্রথম থেকে কষ্ট করে করে এত উঁচু পোস্টে উঠেছিল, ও যেন সেইভাবেই এগিয়ে যায়। এক চোখে জল আর এক চোখে স্বপ্ন, খুব অদ্ভুত একটা দ্বন্দ্ব নিয়ে জীবন কাটাচ্ছেন মিনতি দেবী, যারা একদিকে দাঁড়িয়ে রয়েছে স্বামীর অমীমাংসিত মৃত্যু, অন্যদিকে ছেলে আর মেয়ের ভবিষ্যৎ। তনুশ্রী, আজকে আপনি জীবনে প্রতিষ্ঠিত একটা পেশার সঙ্গে জড়িত, চাকরি করছেন, সংসার সামলাচ্ছেন, ভাইকে মাকে দেখছেন, পাশে জোর হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু কোথাও সেই চাকরির সঙ্গে আপনার বাবার চলে যাওয়াটা জড়িয়ে রয়েছে। এই ভারটা কি আপনাকে রোজ বয়ে বেড়াতে হয় যে আপনি যে কাজটা করছেন সেটা আসলে বাবার শূন্যস্থান পূরণ করছেন কোথাও? হ্যাঁ, অফিসটা তো আমি যখন প্রথমে গেছিলাম সেটা বাবার অফিস হিসাবেই আমি গিয়েছিলাম। এখনও আমি সেইভাবেই দেখি। ওখানে যারা রয়েছেন সবই আমার বাবার সহকর্মীরাই ছিলেন। আমি তাদেরকে কাকু বা পিসি বলেই এখনও আমি ডাকি। এখনও আমার মনে হয় যেটা আমার বাবারই অফিস। আমার নিজের অফিসের থেকেও সেটা আমার বাবার অফিস, এটা আমার কাছে অনেক বেশি সম্মানের। আচ্ছা, এই যে এই পেশায় এলেন, এটা তো একরকম বাধ্যবাধকতাও যে বাবা চলে যাওয়ার পর পরিবারের হাল ধরতে হবে, কিন্তু আপনার কি মনে মনে কোনোদিন ইচ্ছে ছিল যে স্পেশাল ব্রাঞ্চ জয়েন করবেন, বা বাবা কি অন্যরকম কোনো স্বপ্ন দেখতেন মেয়েকে নিয়ে? না, আমারও ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, পুলিশ হওয়ার ইচ্ছা একটা ছিলই। আচ্ছা, কিন্তু সেটা মা চাইতো না, মা কখনোই চাইতো না, কিন্তু বাবা বলতো। কিন্তু সেটা যে এইভাবে হবে সেটা আমি কোনোদিনই ভাবিনি। বাড়িতে এত বড় একটা জীবনহানি ঘটে গেল, বাবা চলে গেলেন, তারপর আপনি সেই অফিসেই আবার কাজ করতে শুরু করলেন। কোথাও বাড়িতে একটা নিরাপত্তা বোধের অভাব হয়নি? মা কখনো বারণ করেননি যে এই কাজে যেও না? আপত্তি প্রথমে করেছিল যে, কিন্তু সেই জন্যই হয়তো আমার ফিল্ডের থেকে আমার ওই ক্লারিক্যাল জবটাকেই মা বেশি অ্যাপ্রিশিয়েট করেছিল। হ্যাঁ, সেই জন্যই হয়তো আমার ক্লারিক্যাল পোস্টে ঢোকা। তো আমি চেষ্টা করছি আমার নিজের মতো করে যদি অন্য কিছু করা যায়। আমার বাবাকে মেরেছে, আমি তার শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। তামাল 11 হলো তো, তার মানে সামনের বছর উচ্চ মাধ্যমিক। বাবা কি পড়াতেন? পড়ানোর সময় পেতেন? না, পড়ানোটা মাই করতো, কিন্তু বাবা মাঝে মাঝে খুব অল্প নিয়ে বসতো। মাই আমার পড়াশোনাটা দেখতো, পড়াতো আমাকে। যখনই হোক না কেন বাবাকে হারানো দুঃখজনক, কিন্তু যেভাবে ওকে মৃত্যু মেনে নিতে হয়েছে,
এবং যে বয়সে তোমার উপরে আঘাত নেমে এসেছে, কি করে সেটাকে কাটিয়ে উঠেছো? কারণ এটাও কিন্তু একটা জিদ। প্রথম কিছুদিন আমার খুব অসুবিধা হয়েছিল, মানে ঘরটা একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, খুব নিজেকে খুব আপসেট লাগতো, আর বাবার অস্তিত্বটা খুব মিস করতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে আমি নিজেকে মানিয়ে নিয়েছি। আমার বন্ধুরাও আমাকে অনেক সাহায্য করেছে, আমার মা, আমার দিদি, আমার বিভিন্ন দাদারা আছে, দাদারাও আমাকে অনেক হেল্প করেছে, অনেক বুঝিয়েছে। আমি নিজেও মেনে নিয়েছিলাম যে আমার আর বাবা নেই, আমার মাথার উপর আর কোনো ছায়া নেই, আমাকে নিজেকেই শক্ত হতে হবে। কিন্তু এই যে জোরটা, এটা প্রশংসনীয় জোর, এটা নজির তৈরি করবার মতো জোর। কিন্তু এই যে 3 বছর হয়ে গেল, এখনো তোমার বাবার মৃত্যু বিচার পায়নি। কি মনে হয় যে এর কি বিচার হবে, বা কতদূর এগোতে পারে? তোমার কি মনে হয়, তুমি নিজে কিভাবে এগোতে চাও? এখনো আমরা কোনো বিচার পাইনি। সিআইডির হাতে কেসটা আছে, বিচার এখনো চলছে, জানি না কবে বিচার হবে। তবে একটা কথাই বলতে চাই যে জীবনে অনেক বড় আমাকে হতে হবে। আমার মা আছে, আমার দিদি আছে, আমার মায়ের পাশে আমাকে দাঁড়াতে হবে, এটাই আমার জীবনের লক্ষ্য এখন। আর বাবাকে সবসময় মিস করি এখনও। আমার মাঝে মাঝে যখন এই কয়েকদিন আগেই বাবার 3 বছর পূর্ণ হলো, আমার সেই দিনটায় মানে খুবই, মানে আমি খুব একদম বেদনারত হয়ে পড়ি। আমি এখনো সেই দিনটা ভুলতে পারি না। আমাদের সকলের পক্ষ থেকে সামনে তোমার বড় পরীক্ষা, তার জন্য আগাম অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। গান শুনতে ভারী ভালোবাসতেন তাপসবাবু, আর মৃত্যুর পর পেয়েছিলেন গান স্যালিউট। নিবেদন করছে অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, মজবুত চুল তাই মজবুত কনফিডেন্স। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কোর্স থেকে শুরু করে বিদেশে চাকরির সেরা ঠিকানা। ডালমিয়া সিমেন্ট, সম্পর্ক গড়ে দেশ গড়ে। ডিউলেক্স ওয়েদার শিল্ড, দূর থেকে সুন্দর, কাছ থেকে সলিড। পার্টনার বাই দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। সানরাইজ মশলা, স্বাদ জমাটি মশলা খাঁটি। লয়েড এয়ার কন্ডিশনার্স, যা দেয় খুশির গ্যারান্টি। এবং প্রেইং পার্টনার দ্য টেলিগ্রাফ।